দর্শক, গত 18 ফেব্রুয়ারি প্রচারিত ভিডিওটির টাইটেল ছিল বেজে গেছে জুলাই সনদের মৃত্যু ঘণ্টা। ওই ভিডিওতে বলেছিলাম আইন আর রাজনীতির মার প্যাচে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। ৩রা মার্চ হাইকোর্ট এমন একটি রুল জারি করেছে, জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে এই রুলটি জারি করেছেন হাইকোর্ট। জনাকীর্ণ আদালতে দুটি আলাদা রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। রুলে জানতে চাওয়া হয়েছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 এবং গত 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে 2025 সালের গণভোট অধ্যাদেশের 3 নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো 30টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রশ্ন হলো, পূর্ণাঙ্গ শুনানির পর যদি আদালত রিটের আবেদনকারীর পক্ষে রায় দেন, তাহলে অধ্যাপক ইউনূস ও আলী রিয়াজের বহু তেনা পেঁচানোর যে জুলাই সনদ, তার কি সলিল সমাধি হবে? তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই রুল জারির মধ্য দিয়ে কি জুলাই সনদের বাস্তবায়ন ঠেকে গেল? মানে সাবজুডিস বা বিচারাধীন বিষয় হওয়ায় কি জুলাই সনদ আর গণভোটের রায়ের বাস্তবায়ন প্রক্রিয়া ডিফ্রিজে চলে গেল? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যে বিএনপি জুলাই সনদের আদেশকে প্রতারণা বলে ঘোষণা করেছিল, সেই বিএনপি সরকার আদালতে কোন পক্ষ নেবে? নাকি বিএনপি এই ইস্যুটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করবে? কারণ আদালতে জুলাই সনদ এবং গণভোট নিয়ে এমন নড়াচড়া শুরু হওয়ায় বেশ চাপে আছে বিরোধী পক্ষগুলো। সূত্রগুলো বলছে, শুধু গণভোটের বৈধতা নয়, গণভোটের স্বচ্ছতা নিয়েও শিগগিরই উচ্চ আদালতে রিট করতে যাচ্ছেন একদল আইনজীবী। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতীয় ঐক্যের নামে নিজের পছন্দসই রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকের পর বৈঠকের আয়োজন করেছিলেন মোহাম্মদ ইউনূস। আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে এসে ঐক্যমত্যে সে নাটকের কর্ণধার করা হয় ডক্টর আলী রিয়াজকে। শুরু থেকে সেই নাটক নিয়ে বহু সমালোচনা হয়। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 2025 সালের 26শে জুন অভিযোগ করেছিলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। শেষে নোট অফ ডিসেন্ট রাখা না রাখা নিয়ে এক প্রস্থ নাটকের পর 2025 সালের 17 অক্টোবর 20টিরও বেশি রাজনৈতিক দল জুলাই সনদে সই করে। এতে মোট 84টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 47টির জন্য সংবিধান সংশোধন করতে হবে। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা সর্বোচ্চ 10 বছর নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এরপর গত 13ই নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় নির্ধারণ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এই গণভোট নিয়ে বিএনপির বিরোধিতা থাকলেও পরে জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে পারে বলে বিএনপি মত দিয়েছিল। শেষ পর্যন্ত গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, কিন্তু বিসমিল্লাতেই হোঁচট খায় জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। কারণ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সাংসদরা। তাতে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিএনপির এই রাজনৈতিক বার্তার পর কয়েকদিনের মধ্যে জুলাই সনদ আর গণভোটকে নেওয়া হয় কোর্টের এজলাসে। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মোহাম্মদ রেদওয়ানী খোদা 23শে ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন। গত সপ্তাহে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের জন্য 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোহাম্মদ মাহবুব আলম অন্য রিটটি করেন।
হৃদয় নিখোদার করা রিট আবেদনে বলা হয়, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুলের প্রার্থনা করা হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের কার্যক্রম থেকে বিরত থাকতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। অন্যদিকে আইনজীবী মাহবুব আলমের রিটে বলা হয়, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য ১৬ই ফেব্রুয়ারির চিঠি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন বাতিল ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথের ১৬ই ফেব্রুয়ারি চিঠির কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার এই রিট দুটি নিয়ে উভয় পক্ষে শুনানির পর মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করেছিলেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত ৩টি বিষয়ে রুল জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে ২০২৫ সালের জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ এবং গত ১৬ই ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে ২০২৫ সালের গণভোট অধ্যাদেশের ৩ নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো ৩০টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দর্শক, রিটে আইনজীবীরা ১৪টি গ্রাউন্ড তুলে ধরেছেন। রিট আবেদনে ঐকমত্য কমিশনের ৩০টি সিদ্ধান্তে সংবিধানের ২২টি অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সবচেয়ে শক্তিশালী যে গ্রাউন্ড সেটি হলো রাষ্ট্রপতির যে আদেশের মাধ্যমে জুলাই সনদ এবং গণভোট জারি করা হলো। আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারির কোনো ক্ষমতা ও প্রেসিডেন্স নেই। বাংলাদেশের সংবিধানের ৯৩ অনুচ্ছেদে সংসদের অবর্তমানে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা ব্যবহার করে মোহাম্মদ ইউনূসের সরকার সুপারসনিক গতিতে ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু জুলাই সনদ জারি করা হয়েছিল রাষ্ট্রপতির আদেশে। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি তুলে ধরেছিলেন, কিন্তু আলী রিয়াজের কমিশন বিষয়টি বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির আদেশ জারি করেন। দ্বিতীয় শক্তিশালী গ্রাউন্ডটি হলো, এই সনদ দেশের জনগণের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। সংবিধানের ৭-এর ১ ধারায় বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধানই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এছাড়া ৭-এর ২ ধারা বলছে, এই সংবিধানের পরিপন্থী কোনো আইন বাতিল এবং অকার্যকর গণ্য হবে। অর্থাৎ যদি কোনো সনদ বা ঘোষণা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তা আইনগতভাবে বাতিলযোগ্য এবং অসাংবিধানিক। তাই জুলাই সনদ সংবিধানের বাইরে গিয়ে সংবিধান পরিবর্তনের যে বিকল্প রূপরেখা তৈরির চেষ্টা করেছে সেটিকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে উচ্চ আদালত। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। রিটের যুক্তিতে বলা হয়, সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো চর্চা নিয়ম বিরুদ্ধ ও বাতিলযোগ্য। প্রয়োজন, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আইনজীবীরা বলছেন, বিএনপি সাংসদরা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তারা এই যুক্তিতে সংবিধান লঙ্ঘনের দায় থেকে বেঁচে গেছেন। সেক্ষেত্রে জামাত ও এনসিপি ৭৭ জন সাংসদ সংবিধান লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারেন। আইনজীবীরা বলছেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেহেতু সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, তাই এই শপথ কে পড়াবেন সেটিও বলা নেই। কে কাকে শপথ পড়াবেন সে বিষয়টি সংবিধানের তফসিলে পরিষ্কার উল্লেখ থাকলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন তা বলা নেই। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও বিষয়টি পরিষ্কার নাই। সুতরাং জামাত ও এনসিপির সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোয় সিসির এখতিয়ার নিয়ে আদালতের শুনানিতে প্রশ্ন উঠতে পারে।
আদালতের শুনানিতে সাংবিধানিক প্রশ্ন হিসেবে একটি বড় ইস্যু হতে পারে, এটি এমনটাই মনে করছেন আইনজীবীরা। দর্শক, আদালত পাড়ায় এখন এই দুটি রিট আর তার প্রেক্ষিতে আদালতের রুল জারি করার বিষয়টা টক অব দ্য ইস্যু হয়ে গেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো অনুযায়ী এ ধরনের রাজনৈতিক ইস্যুতে দায়ের করা রিটগুলোর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে সরকার পক্ষ কি চায় তার উপর। আইনজীবীদের একটি অংশ বলছে এরই মধ্যে পরিষ্কার গণভোটটি হয়েছে খুবই দুর্বল ও প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়া, এবং যে জুলাই সনদের উপর জনগণের মতামত নেওয়ার জন্য এই গণভোট নেওয়া হয়েছে সেই সনদের অনেকগুলো প্রস্তাবই বিএনপির নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। এমনকি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আলী রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছিলেন। সেজন্যই সেই প্রশ্নবিদ্ধ গণভোট এবং নোট অব ডিসেন্ট সম্বলিত জুলাই সনদে উল্লেখিত প্রস্তাবসমূহ বাস্তবায়নে বিএনপি যে ক্রিটিক্যাল থাকবে সেটি স্বাভাবিক। যদিও বিএনপি সংস্কার চায় না বা জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন কথা বলেনি, বরং তাদের অবস্থান হলো জুলাই সনদের যেসব প্রস্তাবে তারা একমত হয়েছে এবং যেসব সংস্কার প্রস্তাব তাদের ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে আছে সেসব সংস্কার তারা করবে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। ৬০ সদস্যের কোরাম হলেই এই পরিষদ কাজ করতে পারে। আদেশে বলা আছে, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। তবে বিএনপি এই পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামাত এবং এনসিপির ৭৭ জন নির্বাচিত সংসদ সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথের দিন দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেছিলেন তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ পড়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফর্ম সংবিধানের ৩য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হবার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। তারেক রহমানের উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছিলেন। বিশ্লেষকরা মনে করেন প্রথম দিনে বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয় দলটি সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করতে চায় না। এমন বার্তা দ্বারা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে একাধিকবার দিয়েছিল। আইনজীবীরা মনে করেন সংবিধান ও সংবিধানের ব্যাখ্যার প্রয়োজন আছে এমন ইস্যুতে দায়ের করা রিটগুলোর শুনানি শেষ হতে অনেক দিন লেগে যায়। প্রশ্ন হলো, তাহলে কি জুলাই সনদ ও গণভোটের বিষয়টি সাবজুডিস বা বিচারাধীন বিষয় হয়ে গেল? যদিও রুল জারি করা মানে কোনো রায় নয়, তবে সরকার পক্ষ বিশেষ করে বিএনপি যেহেতু সংসদের ২/৩ আসন নিয়ে শক্ত অবস্থানে আছে, তারা এখন বিষয়টাকে ঝুলিয়ে দিতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন হাইকোর্টের দায়ের হওয়া দুটি রিটই খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি নির্ভর করছে সরকার পক্ষ কোন দিকে অবস্থান নেয় তার উপর। রাষ্ট্রপতির এই আদেশ জারির কোনো এখতিয়ার ছিল না এবং সংবিধানের ১৪২ অনুচ্ছেদের পদ্ধতি লঙ্ঘন করা হয়েছে এমন শক্তিশালী গ্রাউন্ড প্রতিষ্ঠা করা সম্ভব। আর তা করা গেলেই পুরো জুলাই সনদ হিমাগারে চলে যাওয়ার শঙ্কাই বেশি। সূত্রগুলো বলছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপির উপর চাপ দিচ্ছিল জামাত ইসলামী ও এনসিপি। এখন বিষয়টি চলে গেল আদালতের এজলাসে। সেখানে উল্টো জামাত ও এনসিপি বিপাকে পড়তে পারে, কারণ সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই তার জন্য শপথ নেয়া এবং দেওয়ার কোনো এখতিয়ার। কিন্তু জামাত ও এনসিপি ৭৭ জন সংসদ সদস্য শপথ নিয়ে এরই মধ্যে নিজের পায়ে কুড়াল মারার ব্যবস্থা করে ফেলেছেন। সংবিধান লঙ্ঘনের দায় এমপি হিসেবে তাদের শপথও প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। সে কারণে জামাত ও এনসিপি এখন আদালতের বাইরে জনমত তৈরির চেষ্টা করছে। তারা এখন প্রশ্ন তুলছে, গণভোট অবৈধ হলে জাতীয় নির্বাচনও অবৈধ হয়ে যাবে। শিশির মন্দিরের ভাষায় বিএনপি এর মাধ্যমে নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে। আইনজীবীরা বলছেন সংবিধানে যেটির অস্তিত্ব নেই সেটির জন্য যেটির অস্তিত্ব আছে সেটি কখনোই প্রশ্নের মুখে পড়তে পারে না। আদালত দেখবে সংবিধানে কি বলা আছে, জাতীয় ঐক্যমত্যের নামে টি পার্টি কি বলেছে সেটি মুখ্য হওয়ার কথা নয়।
এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।